হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক দর্শনের বচন অধ্যায়। তো আজকে আমরা শিখব একটা বাক্যকে কীভাবে করে বচন করতে হয় সে বিষয়ে কিছু নিয়ম, সেই নিয়মগুলি সম্পর্কে আজকে আমরা শিখব। তো এ বিষয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি, বাক্যকে বচন করার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো বন্ধুরা, এখানে বোর্ডে এক নম্বর নিয়ম লেখা আছে বাক্যকে বচন করার নিয়ম। নিয়মটা আমি পড়ছি। যদি কোনো বাক্যে হ্যাঁসূচক কোনো শব্দ থাকে তবে বাক্যটিকে এ বা আই বচন করতে হবে। বাক্যটির দ্বারা যদি কোনো জাতি বা গোষ্ঠীর সমগ্র অংশকে বোঝায় তবে এ বচন, এবং কিছুটা অংশকে বোঝালে আই বচন করতে হবে। তো এই নিয়মেরই আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নিয়মটা এখন মুছে দিচ্ছি। দেখো, তো গরু চতুষ্পদী প্রাণী, বাক্যটা দেখতে পাচ্ছ তোমরা, বাক্যটা কি হ্যাঁবাচক। তো আমাদের নিয়মে বলেছে বাক্য যদি হ্যাঁবাচক হয় তাহলে কোন বচন করতে হবে? এ বা আই বচন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই বাক্যটাকে এ বা আই বচন করব। এবার পরবর্তীতে বলা হয়েছে বাক্যটির দ্বারা যদি কোনো জাতিগোষ্ঠীর সমগ্র অংশকে বোঝায় তাহলে এ বচন, কিছুটা অংশ বোঝালে আই বচন। তো এখানে দেখো গরু জাতি বোঝাচ্ছে, তো গরু জাতি, তাহলে ভেবে দেখো যে গরু চতুষ্পদী প্রাণী, সব গরুরই কি 4টি করে পা আছে? অবশ্যই হ্যাঁ, সব গরুরই 4টি পা আছে। তার মানে এখানে গরু জাতির সব অংশটাকে বোঝাচ্ছে। তাহলে গরু জাতির সব অংশ বোঝালে কী হবে? এ বচন। নিয়মে বলেছিল কোনো জাতিগোষ্ঠীর সমগ্র অংশকে বোঝালে এ বচন আর কিছুটা বোঝালে আই বচন। তার মানে এখানে আমাদের গরু জাতির সমগ্র অংশকে বোঝাচ্ছে, তাই এটা হবে এ বচন। তাহলে এ বচনও করবো আমরা। তো আমরা আগের ভিডিওটা আপলোড জেনেছি যে এ বচনে আকার আছে। একটা বচনকে যখন আমরা, একটা বাক্য যখন বচনে রূপান্তরিত করবো তখন তার আকার অনুযায়ী বসাতে হবে। তো এ বচনে আকার কি? এ বচনে আকার হচ্ছে সকল এস হয় পি। ঠিক আছে, তাহলে সকলটা মানক বসে যাচ্ছে সকল এস। এস মানে কি বলা আছে? এস মানে উদ্দেশ্য। উদ্দেশ্য মানে বাক্যে যে বাক্যটাকে আমরা বচন করছি সেই বাক্যের উদ্দেশ্যবাদটাকে আমরা বসাবো। তো আমরা এখানে গরু আছে, গরু উদ্দেশ্যবাদ, আমরা গরুটাকে আমরা বসিয়ে দিচ্ছি এসের পরিবর্তে। তাহলে সকল গরু। এবার হয় হচ্ছে সংযোজক। এবার সকল এস হয় পি, তাহলে এস হলো, সকল বসলো, এস হলো, হয় বসলো। এবার পি, পি মানে হচ্ছে বিদেহ, বাক্যের বিদেহ পাঠটা হচ্ছে এখানে পি। তাহলে পি মানে এখানে চতুষ্পদী প্রাণী। তাহলে আমাদের এই বাক্যটার বচন হয়ে গেল সকল গরু হয় চতুষ্পদী প্রাণী। এবার দেখো অন্য একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ফুল লাল, বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, বাক্যটা হ্যাঁবাচক। তো নিয়মে বলে বাক্য যদি হ্যাঁবাচক হয় তাহলে এ বা আই বচন করতে হবে। তার মানে এই বাক্যটা হ্যাঁবাচক যেহেতু আছে, তার মানে এই বাক্যটাকে এ বা আই বচন করতে হবে। তার পরবর্তীতে বলা হয়েছে বাক্যটির দ্বারা কোনো জাতিগোষ্ঠীর সমগ্র অংশ বোঝালে এ, কিছুটা বোঝালে আই। তো এখানে ফুল লাল, তার ফুল জাতির কতগুলো বোঝাচ্ছে? কিছুটা। কারণ সব ফুলকে লাল হয়? অবশ্যই না, কিছু ফুল লাল হয়। তার মানে যেহেতু সব ফুল লাল হয় না, কিছু ফুলকে বোঝাচ্ছে, তার মানে ফুল জাতির কিছুটা অংশ বোঝাচ্ছে। কিছুটা বোঝালে কী হবে? আই বচন। তাহলে আমরা এটাকে আই বচন করে দেবো। তো আই বচনে আকার আছে, আই বচনে আকার হচ্ছে কোনো কোনো এস হয় পি। তার মানে আমরা কোনো কোনো মানক বসে যাচ্ছে। এস মানে কি বললাম? এস মানে বললাম উদ্দেশ্য। উদ্দেশ্য কোনটা? বাক্যের উদ্দেশ্যবাদ, যে বাক্যকে বচন করছে সেই বাক্যের উদ্দেশ্যবাদ। তাহলে এখানে উদ্দেশ্যবাদ হচ্ছে ফুল। এবার আই বচনে হয় হয়, সংযোজক হয়। এবার পি হচ্ছে বিধেয়পদ, বিধেয়পদ হচ্ছে লাল। তার মানে এখানে লাল বসে গেল। তাহলে এই বাক্যের বচন হয়ে গেল সকল কোনো কোনো ফুল হয় লাল। তাহলে এই বাক্যের ফুল লাল, এই বাক্যটা বচন হচ্ছে কোনো কোনো ফুল হয় লাল। আরও কিছু উদাহরণ দিচ্ছি, দেখো।
মানুষ মরণশীল। বাক্যটা কি দেখতে পাচ্ছি? বাক্যটা হ্যাঁবাচক। তো আমরা জানি বাক্য যদি হ্যাঁবাচক হয় তাহলে এবচন এ বা আই বচন করতে হয়। তাহলে এই বাক্যটা অবশ্যই এ বা আই বচন করতে হবে, এবং বাক্যটি দ্বারা যদি সমগ্র অংশকে বোঝায় তাহলে এ, কিছুটা বোঝালে আই। তো এই বাক্যটা মানুষ মরণশীল। তাহলে ভেবে দেখো, মানুষ জাতির সবকে বোঝাচ্ছে না কিছুটা বোঝাচ্ছে? মানুষ সব মানুষই মরণশীল, অতএব মানুষ জাতির সবটাকে বোঝাচ্ছে। তার জন্য বাক্যটা হয়ে যাচ্ছে আমাদের এ বচনে। তাহলে সকল এ বচন আকার, সকল এস হয় পি। তো সকল এস মানে হচ্ছে আমাদের উদ্দেশ্যবাদ। তাহলে বাক্যের উদ্দেশ্যবাদ মানুষ সংযোজক হয়, আর বিধবাদ হচ্ছে পি মানে বিধবাদ। তাহলে এখানে বিধবাদ কি আছে? মরণশীল। তাহলে এখানে মরণশীল। তাহলে এ বাক্যের বচনের সকল মানুষ হয় মরণশীল। আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখে নাও। কমলা লেবু টক। তো এখানে দেখো বাক্যটা হ্যাঁবাচক আছে। তো আমরা নিয়মে জানি কি, বাক্য যদি হ্যাঁবাচক হয় তবে এ বা আই বচন করতে হবে। তাহলে এই বাক্যটাকে আমরা এ বা আই বচন করব, এবং কি বাক্যটি দ্বারা যদি কোনো জাতিগোষ্ঠীর সমগ্র অংশ বোঝায় তাহলে এ, কিছুটা বোঝালে আই। তাহলে এখানে দেখো কমলা লেবু টক। ভেবে দেখো তো, সব কমলা লেবু টক হয়? অবশ্যই না, কিছু কমলা লেবু মিষ্টিও আছে। তার মানে কমলা লেবুর সমগ্র অংশ বোঝাচ্ছে না, কিছুটা অংশ বোঝাচ্ছে। তাহলে কিছুটা বোঝালে কি হয়? আই বচন হয়। তাহলে আই বচন আকার কি? কোনো কোনো এস হয় পি। তার মানে কোনো কোনো এস মানে কি বললাম? এস মানে উদ্দেশ্য, বাক্যের উদ্দেশ্য। তাহলে এখানে আমাদের বাক্যের উদ্দেশ্য কমলা লেবু। এবার হচ্ছে বিধবাপাত, হচ্ছে সংযোগ হচ্ছে হয়, আর পি মানে বিধবাপাত। বিধবাপাত এখানে টক। তাহলে কোনো কোনো কমলা লেবু হয় টক। তাহলে আমাদের 1 নম্বর নিয়মটা একদম পুরো ক্লিয়ার। 2 নম্বর নিয়ম দেখো। 2 নম্বর নিয়ম কি বলছে? যদি কোনো বাক্যে না সূচক শব্দ থাকে তবে বাক্যটিকে ই বা ও বচন করতে হবে। তারপর বলছে বাক্যটির দ্বারা যদি কোনো জাতি বা গোষ্ঠীর সমগ্র অংশকে বোঝায় তবে ই বচন, এবং কিছুটা অংশকে বোঝালে ও বচন করতে হবে। মানে হচ্ছে 1 নম্বরের বিপরীত নিয়ম হচ্ছে আমাদের এই 2 নম্বর নিয়মটা। ঠিক আছে? তাহলে কিছু উদাহরণ দেখে নিই। দেখো, তাহলে এখানে বলা হচ্ছে পাখি পশু নয়। তাহলে এখানে পাখি একটা জাতি, পশু একটা জাতি। আর তাহলে আমরা দেখো নিয়ম, বাক্যটা কি আছে? বাক্যটা নাবাচক। তাহলে নিয়মে বলা হচ্ছে বাক্য যদি না সূচক শব্দ থাকে তবে ই বা ও বচন। তার মানে এই বাক্যটাকে আমাদের ই বা ও বচন করতে হবে। ঠিক আছে? এবার বলা হচ্ছে বাক্যটির দ্বারা যদি কোনো জাতিগোষ্ঠীর সমগ্র অংশকে বোঝায় তবে ই, আর কিছুটা বোঝালে ও। ঠিক আছে? তারপরে এখানে দেখো কি করা হচ্ছে? পাখি পশু নয়। তাহলে পাখি পশু নয় মানে পাখি জাতিকে পশু জাতি থেকে অস্বীকার করা হচ্ছে। তার মানে বোঝা চাইছে আমরা পাখিকে আমরা শুধুমাত্র পাখি বলি, এটাকে পশু বলি না। মানে সব পাখিকে আমরা পাখি বলবো, পশু বলবো না। তার মানে কি পাখিগুলোকে পশু থেকে অস্বীকার করছে। মানে সব পাখি থাকছে, ওরা পশু হবে না। যেহেতু পাখি জাতির সমগ্র অংশকে বোঝাচ্ছে, তাই এখানে আমাদের বাক্যটা ই বচন করতে হবে। তাহলে ই বচন আকার কি? কোনো এস নয় পি। কোনো এস নয় পি। তাই এস মানে কি বলা হলো? উদ্দেশ্য। উদ্দেশ্য মানে এখানে পাখি। সংযোজক নয়, আর পি মানে বিধ। বিধ বলতে এই বাক্যের বিধ হচ্ছে পশু। তাহলে এই বাক্যের বচন হয়ে যাচ্ছে কোনো পাখি নয়, পশু। ঠিক আছে? পরবর্তী উদাহরণ দেখো। মানুষ ধনী নয়। ভেবে দেখো, বাক্য আমাদের নিয়মে কী বলছে? বাক্যে যদি নাসূচক শব্দ থাকে তাহলে বাক্যটিকে ই বা ও বচন করতে হবে। তো এখানে বাক্যে নাসূচক শব্দ আছে নয়, তো তার মানে বাক্যটাকে ই বা ও বচন করতে হবে। এবার বলা হচ্ছে বাক্যটির দ্বারা যদি কোনো জাতিগোষ্ঠীর সব অংশকে বোঝায় তবে ই, আর কিছুটা বোঝালে ও। তো এখানে দেখো মানুষ ধনী নয়, সব মানুষ কি ধনী না? অবশ্যই কিছু মানুষ ধনী আছে, কিছু মানুষ ধনী আছে, আর কিছু মানুষ ধনী নেই। তার মানে এখানে মানুষ জাতির সবটা বোঝাচ্ছে না, কিছু মানুষ যারা আছে যারা ধনী কিন্তু না, কিন্তু কিছু মানুষ ধনীও আছে। তার মানে এখানে মানুষ জাতির সব অংশকে বোঝাচ্ছে না, কিছুটা অংশকে বোঝাচ্ছে। যেহেতু কিছুটা, তাহলে কিছুটা বোঝালে কী হবে? কিছুটা বোঝালে হবে ও বচন। তার মানে এই বাক্যটা আমরা করবো ও বচনে। ও বচন আকারে কি? কোনো কোনো এস নয় পি।
তাহলে কোনো কোনো মানুষ নয় ধনী ব্যক্তি। তাহলে এই বাক্যের বচনটা আমাদের ক্লিয়ার। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। মানুষ শিক্ষিত নয়। আমাদের নিয়মে কি বলছে, বাক্যে যদি নাসূচক কোনো শব্দ থাকে তাহলে বাক্যটাকে ই বা ও বচন করতে হবে। তাহলে এখানে বাক্যে নাসূচক শব্দ নয় আছে, ঠিক আছে। নয় থাকলে কি হবে, বাক্যটাকে ই বা ও বচন করতে হবে। এবার দেখো, বাক্যটি দ্বারা যদি কোনো জাতিগোষ্ঠীর সব অংশকে বোঝায় তাহলে ই বচন, কিছুটা বোঝালে ও বচন। তো এখানে ভেবে দেখো, মানুষ শিক্ষিত নয়, সব মানুষই কি শিক্ষিত না? অবশ্যই না, কিছু মানুষ শিক্ষিত আছে। তাহলে যেহেতু কিছু মানুষ শিক্ষিত আছে, তার মানে এখানে মানুষ জাতির কিছু মানুষকে বলা হচ্ছে যে কিছু মানুষ শিক্ষিত না। সেক্ষেত্রে আমাদের এটাকে ও বচন করতে হবে। ও বচনের আকার কি, কোনো কোনো এস নয় পি, তার মানে এখানে এস মানে মানুষ, সংযোজক নয়, পি মানে বিধবা। বিধবা বলতে এখানে শিক্ষিত। তাহলে এই বাক্যের বচন হয়ে গেল কোনো কোনো মানুষ নয় শিক্ষিত ব্যক্তি। তাহলে আমাদের 2 নম্বরটাও ক্লিয়ার। তাহলে 1 নম্বরে বিপরীত হচ্ছে 2 নম্বর নিয়ম। তাহলে 1 আর 2 নম্বর নিয়ম আমাদের ক্লিয়ার। এবার পরবর্তী 3 নম্বর নিয়মে দেখব। 3 নম্বর নিয়ম দেখো, 3 নম্বর নিয়ম বুঝতে গেলে আমাদের 1 আর 2 নম্বর নিয়ম কাজে লাগবে এবং তার সঙ্গে এখানে নিয়মটা বুঝতে হবে। দেখো, নিয়ম বলছে বাক্যের অর্থ বুঝে বচন করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে যে বাক্যের অর্থটা আমরা কি বুঝবো। বাক্যের অর্থ বুঝে বলতে আমরা কি বুঝছি, দেখো আমি দুটো উদাহরণ দিচ্ছি। দার্শনিক কবি, দার্শনিকেরা কবি। তাহলে এখানে দুটো বাক্য দিলাম, দেখতে মোটামুটি একই কিন্তু মানেটা সম্পূর্ণ আলাদা। এটাই হচ্ছে আমাদের অর্থ বোঝা। প্রথম বাক্যে যেটা বলছে দার্শনিক কবি, তার মানে এখানে দার্শনিক কবি বলতে কতজন দার্শনিক কবি সেটা কিন্তু আমাদের বোঝায়নি। মানে এখানে একজনও দার্শনিক কবি হতে পারে, 100 জন হতে পারে বা 200 জন হতে পারে। কিন্তু পরবর্তী বাক্যে দেখো, দার্শনিকেরা কবি, মানে যারা দার্শনিক হবে তারা সবাই কবি, মানে সব দার্শনিককে বোঝাচ্ছে, সব দার্শনিকই কবি। এখানে যদি কেউ দার্শনিক হয় তাহলে সে কবি, অন্যকে আরও যদি কেউ দার্শনিক সেও কবি, তার মানে দার্শনিকেরা কবি। তার মানে এখানে বোঝা গেল এখানে দার্শনিক কবি বলতে সব দার্শনিককে, কতটা দার্শনিককে বোঝাচ্ছে না, মানে সবকে বোঝাচ্ছে না, কিছুটা দার্শনিককে বোঝাচ্ছে, কিন্তু এই বাক্যে সব দার্শনিককে কিন্তু বোঝাচ্ছে। তার মানে আমাদের এটাই হচ্ছে বাক্যের অর্থ বোঝা। তাহলে এখানে কিছু দার্শনিককে বোঝাচ্ছে, এখানে সব দার্শনিককে বোঝাচ্ছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। দেখো, এবার আমরা বচন করব। দেখো, এখানে বলা হলো মানুষেরা কবি। তার মানে প্রথমে আমাকে এটা অর্থ বুঝতে হবে যে এখানে মানুষ বলতে সব মানুষকে হয়েছে না কিছুটাকে। তো আমরা দেখো, প্রথমে বলা মানুষেরা, তার মানে কি এখানে সব মানুষকেই বলেছে, মানে তুমি এখানে যে কেউ যদি মানুষ হয় সেও কিন্তু কবি হবে, ঠিক আছে। তার মানে এখানে মানুষেরা কবি বলতে সব মানুষকে বোঝাচ্ছে, তাহলে সব মানুষকে বোঝাচ্ছে। এবং আমরা প্রথম 1 নম্বর নিয়ে বুঝে এসেছি, যদি সব বোঝায় বাক্য হ্যাঁ বাচক হয় তাহলে এ বচন করতে হয়। তাহলে তাহলে কি মানুষেরা বলতে সব মানুষকে বোঝাচ্ছে আর বাক্যটা হ্যাঁ বাচক, তাহলে আমাদের বচন এটা বচন করতে হবে এ বচনে। তাহলে সমগ্র অংশ বোঝালো মানুষের আর বাক্যটা হ্যাঁ বাচক, 1 নম্বর নিয়ম যেটা বলে। তো তাহলে আমরা এটাকে এ বচন করব। এ বচন করলে কি হবে, সকল এস হয় পি, এস মানে মানুষ, হয় কবি। তাহলে এ বাক্যের বচনটা গেল সকল মানুষ হয় কবি। যদি বলা হতো এখানে মানুষ কবি, তাহলে কিন্তু আমাদের এ বচন হতো না। কেন হতো না, কারণ এখানে মানুষ কবি, কতগুলো মানুষ কবি সেটা আমরা জানি না, মানে সব মানুষ যে কবি না সেটা কিন্তু আমরা জানি, কারণ সব মানুষ কবি হয় না। কিন্তু এখানে আমাদের সেটা উপায় নেই, এখানে বলে দিয়েছে মানুষেরা কবি, মানে সব মানুষকেই বোঝাচ্ছে। তখন সব মানুষ, এই বাক্যের বাক্য আলাদা, এটা বাক্য সম্পূর্ণ আলাদা। তো এরকম বাক্য থাকলে সেটা বুঝে নিতে হবে যে মানুষ জাতির সবটা বোঝাচ্ছে না কিছুটা বোঝাচ্ছে, ঠিক আছে। সব বোঝালে এ হবে আর কিছুটা বোঝালে আজ হবে, ঠিক আছে। তাহলে 3 নম্বর বাক্যের নিয়মের অর্থটা এটাই যে তোমাকে প্রথমে জেনে নিতে হবে উদ্দেশ্য পদটা কি সমগ্র অংশকে বোঝাচ্ছে
না কিছুটা অংশ। তোমাকে এখানে বাস্তবে ভাবতে হবে না, বাক্যেই কিন্তু লেখা আছে। বাস্তবের দিকে নজর রাখার জন্য 1-2 নম্বর নিয়ম আছে, কিন্তু 3 নম্বরে তোমার বাক্যের মধ্যেই লিখে দিয়েছে যে এটাকে আমরা কিছুটা বোঝাচ্ছে না সব বোঝাচ্ছে। যেমন মানুষেরা করি, আর একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। শিক্ষিতরা সৎ। দেখো শিক্ষিতরা সৎ, তার মানে কি শিক্ষিতরা বোঝাচ্ছে। আচ্ছা আর একটা দিয়ে দিই, নয়। শিক্ষিতরা সৎ নয়, বা এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অশিক্ষিতরা সৎ নয়। ঠিক আছে, অশিক্ষিতরা সৎ নয়। তার মানে এখানে দেখো বলছে অশিক্ষিতরা, তার মানে কি সব অশিক্ষিতকে বোঝাচ্ছে। তাহলে এখানে আবার রিপিট করছি, এখানে অশিক্ষিতরা সৎ নয়, তার মানে এখানে অশিক্ষিত বলতে অশিক্ষিতরা বলা হয়েছে। অশিক্ষিতরা মানে সব অশিক্ষিতকে বোঝাচ্ছে। আর নাবাচক আছে, তো আমরা জানি সব আর নাবাচক বোঝালে কি হয়, ই বচন। তাহলে আমরা এই বাক্যটাকে ই বচন করব। ই বচন আকার কি, কোনো এস নয় পি, তার মানে কোনো অশিক্ষিত নয় সৎ ব্যক্তি। তাহলে এই বাক্যের বচনটা হয়ে গেল কোনো অশিক্ষিত নয় সৎ ব্যক্তি। তাহলে 3 নম্বর বুঝতে পেরেছ। আচ্ছা এরপরে চলে যাব 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়ম দেখো, যেসব বাক্যে সব, সমস্ত, সকল, প্রত্যেক, সর্বত্র, সর্বদা, সদা, নিয়ত, সর্বতভাবে, যে কেউ, যেখানে সেখানে, অবশ্যই, নিশ্চয়, যে সে, একান্তভাবে, মাত্রই প্রভৃতি শব্দ থাকলে এবং বাক্যটি হ্যাঁবাচক হলে এ বচন আর নাবাচক হলে ও বচন করতে হবে। তার মানে এখানে তোমাদের আর কিন্তু বাস্তবে ভাবা বা হ্যাঁবাচক বাস্তবে ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি যে শব্দগুলো দেখতে পাচ্ছ সেই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তবে সেই নিয়ম অনুযায়ী আমরা করে দেবো। ঠিক আছে, তো উদাহরণটা দেখে নাও। দেখো মানুষ মাত্রই দার্শনিক নয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে, নিয়মের শব্দ। নিয়মের শব্দ কি আছে এখানে, মাত্রই। দেখো তাহলে এখানে মাত্রই শব্দটা আছে। ঠিক আছে, তো নিয়ম বলছে মাত্রই শব্দ থাকলে বাক্য হ্যাঁবাচক হলে এ বচন, নাবাচক হলে ও বচন। তো মাত্রই আছে আর বাক্যটা কি আছে, নাবাচক। তাহলে কি হবে, মাত্রই আর নাবাচক থাকলে বাক্য কোন বচন হবে, ও বচন। ঠিক আছে, তাহলে আমরা এই বাক্যটা করে দেবো ও বচনে। তাহলে ও বচন আকার কি, কোনো কোনো এস নয় পি, তাহলে কোনো কোনো মানুষ নয় দার্শনিক। ঠিক আছে, তারপর দেখো সব শিক্ষক শিক্ষিত, এই বাক্যটা আমরা বচন করবো। দেখো নিয়ম বলছে, দেখো যেসব বাক্যে সব, সমস্ত, সর্বদা, তাহলে এখানে নিয়মের শব্দ কি আছে, সব। ঠিক আছে, তাহলে নিয়ম বলছে সব আছে, তো সব থাকলে নিয়ম কি বলে, নিয়ম বলছে সব থাকলে মানে শব্দ থাকলে বাক্যটা হ্যাঁবাচক হলে এ বচন আর নাবাচক হলে ও বচন। তাহলে সব আছে আর বাক্যটা কি আছে, হ্যাঁবাচক, তার মানে বাক্যটা কি হবে, এ বচন। তাহলে আমরা বাক্যটা করবো এ বচনে। এ বচন আকার কি, সকল এস হয় পি, তার মানে সকল শিক্ষক হয় শিক্ষিত, শিক্ষিত ব্যক্তি। তাহলে এই দুটো নিয়ম ক্লিয়ার আমাদের। এখানে উদাহরণগুলো দিলাম, এগুলো ক্লিয়ার হয়েছে। দেখো আরও যদি থাকে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সব সাপ বিষধর নয়। ঠিক আছে, তো বাক্যটা কি আছে, নিয়মের শব্দ সব আছে আর বাক্যটা কি আছে, নাবাচক। ঠিক আছে, তো বাক্য নিয়মে কি বলে, সব থাকা এবং বাক্য হ্যাঁবাচক হলে এ, নাবাচক হলে ও।
তাহলে এখানে সব আছে আর নাবাচক আছে, তার মানে আমাদের এটা হয়ে যাবে ও বচন। তাহলে ও বচন আগে কোনো কোনো এস নয় পি, তাহলে কোনো কোনো এস মানে উদ্দেশ্য, উদ্দেশ্য বলতে এখানে সাপ, এবার হচ্ছে সংযোজক নয় নয়, এবার পি, পি মানে বিধেয়, এখানে বিধেয় হচ্ছে বিশ্বধর, বিশ্বধর প্রাণী। ঠিক আছে, তাহলে কি বাক্যের বচন কি দাঁড়ালো? সব সাপ, না কোনো কোনো সাপ নয় বিশ্বধর প্রাণী। আর একটা কথা বলে দিই, নিয়মের যে শব্দগুলো সেগুলো কিন্তু বচনে বসবে না, যেমন সব বসলো না বা মাত্রই বসলো না, এসব শব্দ কিন্তু বচনে বসবে না। ঠিক আছে, ওগুলো বাদ হয়ে যাবে। তো আশা করি চারটে যে নিয়ম করলাম সেই নিয়মগুলো প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে? আমি সেগুলো পরবর্তীতে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর পরবর্তী আজকের মতো এই চারটে নিয়মই থাক, এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী নিয়মগুলো নিয়ে আলোচনা করব। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে দেখার সুযোগ। পুরো ক্লাস সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।